মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই সংসদীয় আসনে একজন তেজোদীপ্ত, সাহসী ও দৃঢ়চেতার রাজনীতিকের উজ্জ্বল নাম। তার ব্যক্তিত্ব, মার্জিত রুচিবোধ এবং হাসি মুখ দিয়ে জনগণের ভালোবাসায় নিজেকে আপ্লুত করেন। তিনি বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের নিকট একজন অবিসংবাদিত নেতায় পরিণত হন। তিনি রাজনীতিতে এলেন এবং নিজেকে জয় করেন। তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের নিকট নিজের খাই গফুর ভাই হিসেবে পরিচিত হন। তিনি রাজনীতিতে এলেন এবং নিজেকে জয় করেন। তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের নিকট নিজের খাই গফুর ভাই হিসেবে পরিচিত হন। নেতাকর্মীরা তাকে রাজনীতির একজন সিংহ পুরুষ হিসেবেও স্বীকৃতি দেন। রাজনীতির ইতিহাসে সাহসী ভূমিকার জন্য সারা দেশ সহ বিশ্বে এক অনন্য নজিরও স্থাপন করেন। দলীয় নেতাকর্মী, জনগণের ভালোবাসা এবং অনেক সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার পর অধুরা স্বপ্ন তাকে হাতছাড়ি দিলেও নানামুখী ষড়যন্ত্রের নিকট তাকে শেষ পর্যন্ত হারতে হলো। তার অনুসারী নেতাকর্মী এবং সাধারণ জনগণ মনে করে ফিনিক্স পাখির মতন তিনি রাজনীতির আকাশে ছাই ভস্ম হয়ে সবার মাঝে আবার ফিরে আসবেন। দীর্ঘদিন থেকে রাজনৈতিক মাঠ গুছিয়ে তিনি দলীয় নমিনেশনও পান, কিন্তু শেষ পর্যন্ত নিয়তের অমোঘ সত্যের মতন কঠিন লৌহ মানব মানুষটি যেন হেরে গেলেন। তার লক্ষ লক্ষ নেতাকর্মী ও সাধারণ জনগণকে অশ্রু জলে ভাসতে হয়েছে। দীর্ঘদিনেও তারা স্বাভাবিক হতে পারেননি। তিনি যে কি মায়ায় নেতাকর্মী এবং সাধারণ জনগণকে ভাসান তিনি তা নিজেও জানেন না। হ্যামিলিয়নের বাঁশির মতন নেতাকর্মীরা তার পিছু পিছু হাঁটতেন। তিনি ছিলেন ধর্মভীরু, ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি ছিল তার অগাধ বিশ্বাস। তিনি বিভিন্ন সভা সমাবেশে সূরা আল ইমরানের ২৬ নং আয়াতের উদ্ধৃতি দিয়ে বলতেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুজিল্লু মান তাশাও বিআইদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তার বাংলা অর্থ হচ্ছে, এ আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ২০২২ সালের ৩১ আগস্ট নাঙ্গলকোট পৌর সদরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্বে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতিরোধের মুখে লোটাস চত্বর ভাঙচুর করেন। ওই দিন লোটাস চত্বরের নৌকার মুরাল, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল ভাঙচুর করার মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা দেশের মধ্যে প্রথম নাঙ্গলকোটকে স্বাধীন করেন, যা সারা দেশ সহ বিশ্বেও আলোড়ন সৃষ্টি করে। সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল এবং লাকসামের এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের এলাকা দিয়ে বীরের বেশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বৈরাচার বিরোধী লং মার্চে যোগ দেন। ২০২৪ সালে ভয়াবহ বন্যায় নাঙ্গলকোটের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ঘুরে ঘুরে বন্যার্তদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এর আগে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নাঙ্গলকোটের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মসজিদের উন্নয়ন থেকে শুরু করে উপজেলার সর্বত্র বিদ্যুতায়নে ব্যাপক ভূমিকা রাখেন। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা প্রদানে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাঙ্গলকোটে নিয়ে আসেন। ঢালুয়া ইউনিয়নের হাসানপুরে বিদ্যুতের সাব স্টেশন স্থাপন করেন। শিক্ষা বান্ধব আব্দুল গফুর পাবলিক পরীক্ষায় নকল বন্ধে জোরালো ভূমিকা রাখেন। নিজ নামের জোড্ডায় নিশ্চিন্তপুর স্কুল এবং হাসানপুরে কলেজ স্থাপন করেন।
পৌরসভা প্রতিষ্ঠিত করে পৌর ভবন নির্মাণ করেন। উপজেলা সদরে অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ করেন। তিনি সপ্তাহের 5 দিন বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ঘুরে এলাকার উন্নয়নে সময় দিতেন। অন্য 2 দিন নাঙ্গলকোটে উন্নয়নের সময় দিতেন। তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। 2006 সালের একটি মিথ্যা মামলায় 2007 সালে 111 সরকারের সময় তাকে জেলে যেতে হয়েছে। 2008 সালের সংসদ নির্বাচনে আবারও দলীয় নমিনেশন নিয়ে দলীয় কোন্দলে টানাপোড়েন শুরু হয়। তার অনুসারী নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন করেন। অনশনে তার অনুসারী এক নেতাকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পরে তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে ডেকে নিয়ে নমিনেশন দেন। কিন্তু ওই সময় নির্বাচনী প্রচার অভিযানের সময় দলীয় ও আওয়ামী লীগের নেতা কর্মীদের ষড়যন্ত্রে নির্বাচন কমিশন তার নমিনেশন বাতিল করে। তারপরও তিনি রাজনীতিতে হাল ছাড়েননি। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন কমিশন আওয়ামী লীগকে সুবিধা দিতে কুমিল্লা 11, নাঙ্গলকোট স্বতন্ত্র সংসদীয় আসন ভেঙে নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ উপজেলাকে নিয়ে দেশের ইতিহাসে 91 কিলোমিটার ব্যাপী সবচাইতে বড় কুমিল্লা 10 সংসদীয় আসন গঠন করেন। আব্দুল গফুর ভূঁইয়া এটা নিয়ে উচ্চ আদালতে মামলা করেন। আদালত কুমিল্লা 11, নাঙ্গলকোট সংসদীয় আসন বহাল রাখার রায় প্রদান করে। মামলায় তিনি রায় পেলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধান বিচারপতি মামলার রায় স্থগিত করে নাঙ্গলকোটবাসীকে স্বতন্ত্র সংসদীয় আসন থেকে বঞ্চিত করে। 2014 সালের 14 মার্চ উপজেলা নির্বাচনে তিনি বিএনপি দলীয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজির আহমেদ ভূঁইয়ার পক্ষে ব্যাপক কাজ করেন। এটা আওয়ামী লীগের মাথা ব্যথা হয়ে ওঠে। পরে নির্বাচনের একদিন পূর্বে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীর এলিট ফোর্স র্যাব দিয়ে আব্দুল গফুর ভূঁইয়ার আটক করার জন্য অভিযান পরিচালনা করেন। অভিযানের কিছুক্ষণ পূর্বে একটি ফোন কলের মাধ্যমে তিনি বিষয়টি টের পান। সাথে সাথে তিনি এবং তার সাথে থাকা এক ছাত্রদল নেতা র্যাব থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেন। ওই সময় তারা প্রাণে বাঁচতে লাফ দিয়ে বিশাল গর্তে পড়ে যান। এ সময় তার সারা শরীর থেতলে যায় এবং ছাত্রদল নেতার পা ভেঙে যায়। ওই সময় তিনি প্রাণে বেঁচে যান। 2018 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের দিনের ভোট রাতের আয়োজনের পূর্বে একটি মিথ্যা অস্ত্র মামলায় তাকে জেলে যেতে হয়েছে। 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্টের পূর্ব পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের সময় বিএনপির রাজনীতি যখন একরকম নিষিদ্ধ ছিল, ওই সময়ে আব্দুল গফুর ভূঁইয়া উপজেলা সর্বত্র নিহত বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের কবর জিয়ারতের মাধ্যমেও রাজনীতিতে সক্রিয় ছিলেন। 1996 সালে সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ডাক্তার AKM কামরুজ্জামানের হাত ধরে আব্দুল গফুর ভূঁইয়া নাঙ্গলকোটের বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। বিএনপির রাজনীতিতে এসেই তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। 1998 সালে আওয়ামী লীগ সরকারের সময় নাঙ্গলকোট থানা এলাকায় তার এক কর্মীকে ধরে নেওয়ার খবরে তিনি সেখানে উপস্থিত হলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তার গাড়ি ভাঙচুর করে। এ সময় তার গাড়িতে তারা অস্ত্র রেখে সেই অস্ত্র দিয়ে তাকে আবার জেল হাজতে প্রেরণ করে। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত দলকে সংগঠিত করে তার রাজনৈতিক ক্যারিশম্যাটিক নেতৃত্বের কারণে তৎকালীন কুমিল্লা 11, নাঙ্গলকোট সংসদীয় আসনে দল তাকে নমিনেশন দেয়। নির্বাচনে তিনি জয়লাভ করে নাঙ্গলকোটের উন্নয়নে নিজেকে নিবেদিত করেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি দল গোছাতে ব্যাপক কাজ শুরু করেন। নাঙ্গলকোট উপজেলা বিএনপির তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পৌরসভা বিএনপির কমিটি গঠনের কার্যক্রম শুরু করেন। জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে জেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কদের সম্মিলিত প্রচেষ্টায় নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও
ইউনিয়ন কমিটি গঠন করা হয়। পরবর্তীতে বিএনপির বিভাগীয় ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপস্থিতিতে উপজেলা হেলিপ্যাড মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌরসভা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উপজেলা বিএনপির সম্মেলনে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সন্ত্রাসী হামলায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা সেলিমের পরিবারকে বিশাল অঙ্কের এফডিআর সহায়তা প্রদান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জুলাই যোদ্ধা ও আহত যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করেন। গত বছরের ২৫ অক্টোবর নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে আমেরিকা প্রবাসী মামুনের উদ্যোগে স্টাডি অফ বাংলাদেশি ন্যাশনালিজম এর আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে সবার আগে বাংলাদেশ অনুষ্ঠানে কম্প্রিহেন্সিভ টেস্ট, বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মেধাভিত্তিক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করেন। ওই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২৬ সালের সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৬ মাস পূর্বে দলীয় নমিনেশন নিশ্চিতের বিষয়টি বিএনপির হাইকমান্ড থেকে তাকে জানানো হয়। তিনি সে অনুযায়ী দলকে গোছাতে শুরু করেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে আগামী নাঙ্গলকোট ও লালমাইকে নিয়ে তার স্বপ্নের কথা বলতেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা উপজেলার মানুষের উন্নয়নে কাজ করবেন। প্রত্যেক বাড়ির সাথে বাড়ির সংযোগ সড়ক পাকাকরণ করবেন। মদ, গাঁজা, জুয়া এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত নাঙ্গলকোট ও লালমাই করবেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে টিআর ও কাবিখা প্রকল্পের খাদ্য গুদাম কেন্দ্রিক চাল ও গম বিক্রির সিন্ডিকেট রুখে দেওয়ার ঘোষণা দেন। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যেসব প্রকল্প আসবে সেসব প্রকল্পের বরাদ্দের পরিমাণ উপজেলা নির্বাহী অফিস এবং ইউনিয়ন পরিষদের সামনে চার্ট আকারে টাঙিয়ে দেবেন, যাতে করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। প্রত্যেক ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন করে বেকার যুবকদের কম্পিউটারের বিষয়ে দক্ষ করে তাদের দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। প্রত্যেক ইউনিয়নে ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন করে বেকার তরুণীদের মাধ্যমে উৎপাদিত পণ্য দেশে বিদেশে রপ্তানি করবেন। নকলমুক্ত পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। নাঙ্গলকোট এবং লালমাইয়ে ভাষা ইনস্টিটিউট স্থাপন করে বেকার যুবকদের চাইনিজ, জাপানি, ফ্রেঞ্চ, ইতালি সহ বিভিন্ন ভাষায় দক্ষ করে মধ্যপ্রাচ্য এবং জাপান, ইউরোপের বিভিন্ন দেশে তাদের প্রেরণ করে লক্ষ লক্ষ টাকার আয়ের স্বপ্নের কথা বলতেন। তিনি নির্বাচনে জয়লাভে নাঙ্গলকোট ও লালমাই উপজেলা সদর সহ ইউনিয়ন পর্যায়ে তার কর্মী বাহিনী দিয়ে বিশাল নেটওয়ার্ক সৃষ্টি করেন। তার নেতাকর্মীরা কাজ করছেন কিনা তিনি সেটা মনিটরিং করতেন। ৩ ডিসেম্বর দলীয় নমিনেশন পাওয়ার পর তিনি উপজেলায় পুরো দমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। নাঙ্গলকোটে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের নির্বাচনী দায়িত্ব দিয়ে তিনি লালমাইয়ে চলে যান। লালমাইয়ে প্রত্যেকটি ইউনিয়নের রাত্রি যাপন করে পরের দিন সকালে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সমাবেশের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমেও উপজেলায় প্রতিনিয়ত নির্বাচনী গণসংযোগ চালিয়ে যান। ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টায় তিনি উপজেলায় নেতাকর্মীদের সাথে বিভিন্ন সভা আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের নির্বাচনের জন্য তৈরি করেন। প্রচণ্ড শীতের রাতে সভা সমাবেশ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার মধ্যেও তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করেন। দলকে আরও বেশি শক্তিশালী করতে ঢাকা ও চট্টগ্রামের নাঙ্গলকোট ও লালমাইয়ের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন। এর মধ্যে মোবাশ্বের আলম ভূঁইয়া ও নজির আহমেদ ভূঁইয়ার অনুসারী নেতাকর্মীদের
তার অধীনে আনার জন্য কাজ করেন। লালমাই উপজেলায় নেতাকর্মীদের সাথে সমন্বয়ের জন্য তার অত্যন্ত বিশ্বস্ত ব্ল্যাক ডায়মন্ড হিসেবে পরিচিত যুবদল নেতা মাঝারুল ইসলাম ছুপুকে দায়িত্ব দেন। নাঙ্গলকোট এবং লালমাই উপজেলা সিনিয়র বিএনপির নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করেন। তাদের মাধ্যমে প্রতিনিয়ত ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের গণসংযোগের বিষয়টি মনিটরিং করতেন। নির্বাচনী কেন্দ্র কমিটিও গঠন করেন। ৩ জানুয়ারি জেলার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। সব ঠিকঠাক মতন চলছিল। তার পেছনে লেগে থাকা ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমে নেই। একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর থানার একটি মিথ্যা মামলায় তার সম্পৃক্ততা নিয়ে তারা প্রথমে মিথ্যা প্রোপাগান্ডা সৃষ্টি করেন। এটা মিথ্যা প্রমাণিত হওয়ায় তারা নির্বাচনী হলফনামায় তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ ঠুকে দেন। পরে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন তার নমিনেশন বাতিল করে। পরে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন। হাইকোর্টও নির্বাচন কমিশনের রায় বহাল রাখেন। সর্বশেষ তিনি সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন। এখানেও তার নমিনেশন বাতিল হয়। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তার দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, নমিনেশন দিয়ে দল তার প্রতি আস্থা রাখা এবং নির্বাচনী মাঠ গোছানো সবকিছুর যেন অপমৃত্যু ঘটল। তার নমিনেশন বাতিলে লক্ষ লক্ষ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা শোকে কেঁদে বুক ভাসান। এর মধ্যে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির অপর প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া দলীয় নমিনেশন নিয়ে নেন। হাইকোর্ট তার নমিনেশন বাতিল করলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার নমিনেশন বৈধ ঘোষণা করেন। পরে আসনটি রক্ষায় জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন কুমিল্লায় দলীয় অফিসে আব্দুল গফুর ভূঁইয়ার সাথে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মিলিয়ে দেন। আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনী মাঠে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা দেন। আব্দুল গফুর ভূঁইয়াও সবকিছু ভুলে নাঙ্গলকোটে মত বিনিময় সভার আয়োজনের মাধ্যমে তার অনুসারী নেতা কর্মীদের মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন। নেতাকর্মীরা দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করার জন্য মাঠে নেমে পড়েন। আব্দুল গফুর ভূঁইয়া ও মোবাশ্বের আলম ভূঁইয়া একসাথে বিভিন্ন স্থানে সমাবেশের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার জন্য একসাথে কাজ করেন। গত ৯ ফেব্রুয়ারি নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে মোবাশ্বের আলম ভূঁইয়ার শেষ নির্বাচনী সভার প্রধান অতিথি কৃষি, মৎস্য ও প্রাণী এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছিলেন, মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া যে বড় মনের পরিচয় দিয়েছেন এটা ইতিহাস হয়ে থাকবে। ওনার এই ত্যাগের জন্য তার প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ওই সময় তারা মাত্র ১০ দিন নির্বাচনী গণসংযোগের সময় পান। এই ১০ দিন নেতাকর্মীরা রাত দিন পরিশ্রম করে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বিজয়ী করেন। সমাবেশের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার জন্য একসাথে কাজ করেন। গত ৯ ফেব্রুয়ারি নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে মোবাশ্বের আলম ভূঁইয়ার শেষ নির্বাচনী সভার প্রধান অতিথি কৃষি, মৎস্য ও প্রাণী এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছিলেন, মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া যে বড় মনের পরিচয় দিয়েছেন এটা ইতিহাস হয়ে থাকবে। ওনার এই ত্যাগের জন্য তার প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ওই সময় তারা মাত্র ১০ দিন নির্বাচনী গণসংযোগের সময় পান। এই ১০ দিন নেতাকর্মীরা রাত দিন পরিশ্রম করে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বিজয়ী করেন।